গতকাল একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখানে অনেক কথা বলা হয়েছে, পিকনিক, তারপর ষড়যন্ত্র, ফ্রাইড রাইস ভেজ ডাল পার্টি। তো এটা নিয়ে কিছু কথা বলবো। বেশ মজার কমিউনিটি পোস্টটা ছিল আর কি। মানে যিনি কমিউনিটি পোস্টটা করেছেন উনি নিজেও বেশ মজার একজন ব্যক্তি, ঠিক আছে। উনি খুব ভালোবাসেন নিজের বক্তব্যগুলোকে, যে কোনো বক্তব্যই হোক, সেটা লজিক্যাল হোক কি ইললজিক্যাল হোক, ওনার মধ্যে একটা কনফিডেন্স কোথাও গিয়ে কাজ করে। উনি সেই বক্তব্যগুলোকে সামনে রাখেন, তাতে মানুষ কি ভাবলো না ভাবলো সেটা উনি, হ্যাঁ উনি মনে করেন উনি সেন্সিটিভ আছেন, কিন্তু উনি ওই কমিউনিটি পোস্ট দেওয়ার আগে ভাবেন না সে কথাগুলো। উনি পরে গিয়ে যখন কেউ কমেন্ট করে তখন তার অনেক সাকৃতরা এসে সেখানে রিপ্লাই করে, যাই হোক। কিন্তু উনি নিজে কিন্তু বেশ মানে খোলা একজন মানুষ, বেশ মজার একজন মানুষ, ভালো, একদিকে ভালো। আমাদেরও এন্টারটেনমেন্ট হচ্ছে, আমরাও অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে কদিন আগে একটা একটা কি বলবো, একটা ধামাকেদার এন্টারটেনমেন্ট আমরা পেলাম। ওই সিরিয়ালের যে মহা এপিসোডগুলো হয়, এরকমই এই সিরিয়ালেরও একটা মহা এপিসোড হয়ে গেল কয়েকদিন আগে। আসি এবার আসল কথায়। প্রথমেই হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র কে, মানে উনি মিন করতে চাইছেন যে ষড়যন্ত্র কে করছে? মিস্টার অসহায়ের ওয়াইফ এবং তার লিগ্যাল টিম করছে। কীভাবে সে বোঝাতে চাইলো যে এই কদিন আগে মেয়েটা তার সেই দাদার বাড়িতে গিয়েছিল, মানে বক দাদার বাড়িতে গিয়েছিল, গিয়ে মানে লাঞ্চ ইনভিটেশনে গিয়েছিল, গিয়ে অনেক খাওয়া দাওয়া করেছে। এবং সেখানে একটা অড কম্বিনেশন দেখে সবাই খুব অবাক যে ফ্রাইড রাইসের সাথে ভেজ ডাল কে খায়, আবার বেগুন ভাজা। কেউ কেউ বলেছে বেগুন ভাজার বদলে বেগুনি হলে খুব ভালো হতো, কেউ কেউ বলেছে আবার ফ্রাইড রাইসের সাথে ভেজ ডালের কম্বিনেশনটা যায় না। ঠিক আছে, তাদের মনে হচ্ছে তারা করেছে, এবং যাদেরকে ডেকে মানে কী বলবো, যারা গেস্ট ছিল তারাও সেটা মজা করে খেয়েছে। তো সেখানে আমরা বক্তব্যই দিতে পারি আলটিমেটলি, এর থেকে বেশি কিছু হবে না। এবং সেই খাবারটা কি অলরেডি হজমও হয়ে গেছে তাদের। যাই হোক, তো এবার বিষয়টা হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, মানে ওরা যদি, ও মেয়েটা এবং মেয়েটার লিগাল টিম যদি ষড়যন্ত্র করেই, সেই ষড়যন্ত্রর এক্সিকিউশনটা কীভাবে হবে? দুইভাবে হতে পারে, একটা হচ্ছে লিগাল ওয়েতে, একটা হচ্ছে ইলিগাল ওয়েতে। আগে আসি ইল্লিগাল ওয়েটা। ইল্লিগাল ওয়েতে কীভাবে সে করবে ষড়যন্ত্র? সে যদি ষড়যন্ত্রর এক্সিকিউশনটা ইল্লিগাল ওয়েতে করে, আলটিমেটলি সে নিজেই গর্তে পড়বে। ঠিক আছে, মানে সে গর্ত খুঁড়তে খুঁড়তে সে গর্তে সে নিজেই পড়বে, সেটা সে খুব ভালো করে জানে। তাই সে কি সেটা কখনো করবে? করবে না, তাই না? তার যদি ষড়যন্ত্র করার থাকতো, সে এতদিনে অনেক ষড়যন্ত্রই করতে পারতো। মানে 1.5-2 বছরের টাইমটা তো আর খুব একটা শর্ট টাইম না। তাহলে এখন ষড়যন্ত্র করতে বসবে? আর সে যদি ষড়যন্ত্র করেও থাকে, রুনান্টি একটা খুব ভালো কথা বলেছে, সেটা হচ্ছে সে কি খুললাম খুললে এসে দেখাবে যে দেখো আমি ষড়যন্ত্র করতে এসেছি এখানে? না, সে কোনো রকম মানুষকে আইডিয়াই করতে দেবে না, মানে মানুষকে বুঝতেই দেবে না যে সে কোনো ষড়যন্ত্র করছে। তাহলে এটা একটা বোকা বোকা কথা। আচ্ছা, আর একটা ওয়ে বলে দিই, সেটা হচ্ছে লিগাল ওয়ে। লিগাল ওয়েতে কীভাবে ষড়যন্ত্র করা যায়? একটা মানুষকে প্রচুর কেসে ফাঁসিয়ে, তাই না? এবার প্রচুর কেসে যদি তাকে, মানে সে যদি চায় তার হাজব্যান্ড ফাঁসুক, সে কেসটা তার দিক দিয়েই হবে, এবং সেই কেসগুলো কি বিনামূল্যে হবে? হবে না। তার জন্য তারকেই সেই কস্টটা বেয়ার করতে হবে। এবং কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে সে কোনো রকম ভরণ পোষণের দাবি দাওয়া করেনি। মানে আমরা একটা 20 লক্ষ টাকার রিউমার শুনেছিলাম, এবং সেটা রিউমারই, মানে সেটা সত্যি না। তাহলে তার মানে সে কোনো রকম মানিটারি গেইন তার কোথা থেকে হচ্ছে না, তার মানিটারি গেইনটা হচ্ছে সে যা আর্ন করছে সেখান থেকে। তো সে কি চাইবে সে যা আর্ন করছে সেটা পুরোটাই এই কেসের পেছনে ঢালুক? না, তার কারণ তাকে নিজের একটা পার্মানেন্ট বাসস্থান গড়ে তুলতে হবে। সে এখন যেখানে আছে সেটা রেন্টেড। সারা জীবন কি সে রেন্টেড থাকবে? থাকবে না। আজকে যদি ভবিষ্যতে তার বাচ্চা তার কাছে আসেও, ঠিক আছে, তার জন্য তো তাকে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। সারা জীবন কি ওর বাড়িতে বা ফ্ল্যাটে ভাড়া থাকা যায়? সেটা তো খুব অল্প সময়ের জন্য। এবার আর যদি বাচ্চা নাও আসে, আমি যদি ধরেও নিলাম একটা মানুষ সারা জীবন এরকমভাবে ওর ফ্ল্যাটে বাড়িতে রেন্ট থাকতে পারবে না। তার বাবার দিক দিয়ে কি সম্পত্তির ভাগ সে পাবে না পাবে সেটা অনেক পরের ব্যাপার, এবং সেটা তাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু তাকে নিজের একটা স্থায়ী জায়গা তৈরি করতে হবে, সেটা জমি কিনে বাড়ি বানিয়ে হোক কি ফ্ল্যাট কিনেই হোক, সেটার জন্য তাকে টাকা জমাতে হবে।
তার পাশাপাশি তার নিজস্ব ভরণ পোষণের খরচও আছে, খাওয়া দাওয়া, ফ্ল্যাটের ভাড়া দেওয়া। তাহলে সে কোনটা করবে? সে এগুলো করবে নাকি সে 1000টা কেস করে সেই কেসের পেছনে টাকা ঢালবে? ওয়েস্টেজ অফ মানি, তাই তো? আর ফলস কেস করে কি কোনো লাভ আছে? ফলস কেস করলে সেই টাকাটা আলটিমেটলি ওই অপাত্রে দান করা হয় আর কি। তাহলে লিগাল ওয়ে তো ষড়যন্ত্র পসিবল না, আবার ইলিগাল ওয়ে তো ষড়যন্ত্র পসিবল না। তাহলে সে ষড়যন্ত্রটা মানে করে সেটা এক্সিকিউশন করবে কিভাবে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। এবার কথা হচ্ছে পিকনিক। পিকনিক কি বলা হচ্ছে? যে দুইজন পাতানো দিদি, মিস্টার অসহায় এবং তার পাতানো দিদি মিলে ছাদে পিকনিক করবে। দুইজন মিলে কি পিকনিক হয়? পিকনিক তো দুজনের বেশি মানুষকে ইনভলভ হতে হবে, মানে 3-4 জন মিলেও পিকনিক হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, 3-4 জন মিলে যেটা করা যেতে পারে ম্যাক্স টু ম্যাক্স পটলাক হতে পারে। পিকনিকটা 3-4 জন মিলে হয় কি না, মানে আমি কোনোদিন পিকনিক 3-4 জনের পিকনিক তো করিনি। অনেক মানুষ ইনভলভ থাকবে, ঠিক আছে, সেখানে গিয়ে সবাই মিলে রান্না করবে, হই হুল্লোড় করবে, তবে কি সেটা পিকনিক হয়? দুজন মিলে যেটা হতে পারে সেটা হচ্ছে ওই কোনো লাঞ্চ বা ডিনারের একটা ইনভিটেশন, বা সারাদিনের 3 কোর্স মিলের একটা ইনভিটেশন হলো, সেটা দুজন মিলে হতে পারে। কিন্তু পিকনিক আমি এটা নতুন শুনলাম। আর যে কিনা নিজের বাড়িতেই রান্না করে না, তার 2খানা কাজের লোক আছে, ঠিক আছে, এবং পুরনো যদি যারা ভিডিও দেখেছেন এই মহিলার, যে একটা সময় সাধন সাথীর পেছনে পড়েছিল, তখন তার বাড়িতে এরকম অনেকবার কাজের লোক আসেনি, তখন এরকম ভিডিও বানাতো। তো সেখানে তার নিজের বাড়িতেই কাজের লোক না আসলে তার কাজকর্ম সেটা রান্নাবান্না করতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত, সে নাকি আবার অন্যের বাড়িতে গিয়ে রান্না করবে, পিকনিক করবে, মানে হাস্যকর সত্যি। তারপরে বলা হচ্ছে এই 2 পাতানো ভাই বোনের মধ্যে নাকি থার্ড পার্টি এসে ঝগড়া ঝামেলা বাঁধিয়েছে। সেটা কি আদৌ সত্যি? আচ্ছা, আর একটা জিনিস বলা হচ্ছে যে এই 2 পাতানো ভাই বোনের মধ্যে নাকি ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছে কিছু বাইরের লোক বা থার্ড পার্টি। প্রথমত আমি আগের ভিডিওতেও বলেছি, হ্যাঁ, যে ভাইয়ের সাথে তার নিজের দিদির সম্পর্ক ভালো থাকে না, সে ভাইয়ের সাথে পাতানো দিদির সম্পর্ক লাইফ টাইম ভালো থাকবে এটা কি করে এক্সপেক্ট করা যায়? সেখানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টও লাগে না, ঠিক আছে। এই তার মিস্টার অসহায় নিজের দিদির সাথেও যে ঝামেলাটা হয়েছে সেটাও কোনো থার্ড পার্টির জন্য হয়নি, সেটা তাদের নিজেদের মধ্যেই ঝামেলাটা হয়েছে। তো সিমিলারলি যদি মিস্টার অসহায়ের সাথে তার পাতানো দিদির কোনো ঝামেলা বেঁধেও থাকে, সেটার জন্য কোনো থার্ড পার্টির দরকার পড়বে না। মিস্টার অসহায় এবং তার পাতানো দিদি দুজনেরই যা চারিত্রিক বৈশিষ্ট্য, তে বোথ আর এনাফ। আর একটা ব্যাপার হচ্ছে যে তাদের মধ্যে যদি ভালোবাসা এত তীব্র হয়েই থাকে, তাহলে কেউ যতই গিয়ে সুরসুরি দিক, সেই সুরসুরি কি আদৌ সাকসেসফুল হবে যদি ভালোবাসাটা খুব স্ট্রং থাকে? আরেকটা কথা হচ্ছে যে মিসেস কিমা নাকি প্রাণপণ চেষ্টা করবে যে মিস্টার অসহায় যাতে কেসটা না হারুক, বা তার যাতে কেসের একটা পজিটিভ আউটকাম আসে। মিসেস কিমা কি কোনো লয়ার? মানে একটা কেস যদি হয়, ঠিক আছে, সেটা মানে একটা লিগাল প্রসিজিওর, সেই লিগাল প্রসিজিওরের ফাইনাল আউটকামটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কার ওপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে লয়ারের ওপর, এবং অলসো যে কিনা সেই লয়ারের যে ক্লায়েন্ট বা যার হয়ে লয়ার কেস লড়ছে সেই ক্লায়েন্টের বিভিন্ন কলাপের ওপর, তাই তো? তাহলে এইখানে কি করে একজন আনপ্রফেশনাল পারসন, যার সাথে এই লিগাল মানে কাজগুলোর বা লিগাল যে প্রসিডিওরগুলো দূর তক কোনো সম্পর্ক নেই, সে কি করে একটা লিগাল প্রসিডিওরকে সাকসেসফুল বানাবে? হাউ ইজ ইট পসিবল? মানে অনেকটা ব্যাপারটা হচ্ছে যে একটা টিচার তার স্টুডেন্টকে অনেক পড়াশোনা করালো, সেই স্টুডেন্টটাও প্রচুর মন দিয়ে পড়াশোনা করলো এবং পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করলো, তাহলে ক্রেডিটটা কার? টিচার এবং স্টুডেন্টের দুজনের। এবার যদি অন্য দিক দিয়ে জেঠি মাসি কাকিরা এসে বলে যে তুই তো আমার জন্য ভালো রেজাল্ট করেছিস, ঠিক আছে, বা অন্য কেউ যদি বলে আরে তুই তো তোর জেঠির জন্য ভালো রেজাল্ট করেছিস, যে কিনা তাকে কোনোদিন বইয়ের পাতা খুলেও পড়ায়নি, সেটা কি মেনে নেব আমরা, বা মেনে নেওয়া যায় কখনো? তাহলে কি করে? না সে মিসেস কিমা না উকিল, না তার মধ্যে ওকালতির কোনো জ্ঞান আছে। সে হয়তো এই ইউটিউবের পাল্লায় পড়ে কিছু কেসে জড়িয়েছে, তার ফলে তার
তার নিজের কিছু হয়তো আইডিয়া এসেছে কোনটা করলে কেস খাওয়া যায়, কোনটা করলে কেস থেকে দূরে থাকা যায়। বাট আদার দ্যান দ্যাট সে কী করে মিস্টার অসহায় কেসকে সাকসেসফুল বানাবে বা লিগাল প্রসিডিওরকে সাকসেসফুল বানাবে, আমি জানি না ভাই। এটার উত্তর যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে আমাকে প্লিজ জানাবেন। সেই দিনও লাইভে শুনলাম উনি বলছেন যে মিসেস কিমা নাকি মামলা লড়বে। মানে সত্যি হাসির একটা স্টেটমেন্ট। মানে সিরিয়াসলি মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ারও একটা লিমিট থাকা দরকার। মানুষ এন্টারটেন হতে হতে হাঁপিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, লাইভের কথা আর একটা কথা মনে পড়লো। উনি সেদিন লাইভে বলছেন যে ওনার যে 2 খিস্তিবাজ সাকরেদ আছে, স্পেশালি একজন যে কিনা চেঁচিয়ে চেঁচিয়ে খিস্তি মারে লোককে, ঠিক আছে, সে অনেক খিস্তি কমিয়ে দিয়েছে, ওরা এখন অনেক শুধরে গেছে, হ্যানা ত্যানা অনেক কিছু বলা হলো। ঠিক তার কিছুক্ষণ পর সেই খিস্তিবাজ লাইভে উঠে খিস্তি মারা আরম্ভ করে দিল। মানে এত হাসি পাচ্ছিল তখন আমার। এনিওয়েজ, এভাবেই আশা করছি উনি মানুষদেরকে এন্টারটেনমেন্ট দেবেন। মেইন খোঁচাটা কোথায় লেগেছে বলুন তো? এই যে এত বড় একটা কমিউনিটি পোস্ট আমরা দেখতে পেলাম, সেখানে আসল গাত্রদাহটা হয়েছে যখন সেবক দাদা তার ক্লায়েন্টকে আশীর্বাদ করছে যে ভালো থাক, আরও ব্র্যান্ড প্রমোশন করতে থাক বা আরও ব্র্যান্ড প্রমোশন পেতে থাক, এরকম একটা ব্লেসিং দিয়েছে। সেখানেই অ্যাকচুয়ালি আসল গাত্রদাহটা হয়েছে এবং সেখান থেকেই এত বড় একটা কমিউনিটি পোস্টের সৃষ্টি হলো। কারণ আমরা দেখেছি বিগত দিনে এই মেয়েটার ব্র্যান্ড প্রমোশন বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল মাস মেল করতে। মাস মেল করলেও এগুলো কখনো আটকানো যায় না। মিস্টার অসহায় কেন ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে না বলুন তো? তার কারণ মিস্টার অসহায়ের যে চ্যানেলটা, সেখানে এক্স্যাক্টলি ঠিক কী দিয়ে ব্র্যান্ড প্রমোশন, মানে কোন ব্র্যান্ড অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবে? এমনটা একেবারেই না যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং জনারে ছেলেদের কোনো জায়গা নেই বা মেল ইনফ্লুয়েন্সারদের কোনো জায়গা নেই, না না, একেবারেই না। মেল ইনফ্লুয়েন্সারদেরও অনেক প্রাধান্য আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অনেক প্রোডাক্ট এমন আছে যেখানে কিনা মেল ইনফ্লুয়েন্সারদেরকে বেশি প্রয়োজন। যেমন ধরুন এখন এই যে মিস্টার অসহায়ের তো এখন আবার দাড়ি গোফ আছে, ঠিক আছে, তো এখন বিয়ার্ড রিলেটেড প্রচুর কোম্পানিজ বেরিয়ে গেছে, প্রচুর ব্র্যান্ডস চলে এসছে মার্কেটে, এবং যারা কিনা ইনফ্লুয়েন্সার খুঁজছে, প্রপার ইনফ্লুয়েন্সার খুঁজছে। হিন্দি জনারে তো প্রচুর আছে, আর এরকম বাংলা কমিউনিটিতেও তারা খুঁজছে। কিন্তু কেন মিস্টার অসহায়কে কেন তারা এখনও পর্যন্ত অফার দেয়নি? তার কারণ মিস্টার অসহায়ের মধ্যে না আছে সেই স্মার্টনেস, না তার ব্লগিংয়ের মধ্যে সেই চার্মটা আছে। একটা সময় যখন প্রথম ব্লগিং শুরু করেছিল তখন সত্যি এনাদের ব্লগিং একটা চার্ম ছিল, কারণ তারা ভিলেজ লাইফস্টাইল দেখাচ্ছিল। আমরা যারা শহরে বা কোনো টাউনে মানুষ হয়েছে, আমরা তো গ্রামের পরিবেশের সাথে অত বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। দেখতে সত্যিই খুব ভালো লাগতো। উনুনে কত সুন্দর সুন্দর ইউনিক রান্না করতাম, কিন্তু একটা রান্না শিখেছিলাম ওই শুরুর দিকের ব্লগিংগুলোতে। একটা রান্না দেখিয়েছিল বরবটি বাটা, শিম বাটা, এই রান্নাগুলো শিখেছিলাম, কারণ আমি কোনোদিন বরবটি বাটা, শিম বাটা জীবনে কোনোদিন খাইনি। আমি প্রথম ওনাকেই বানাতে দেখি এবং তারপরে আমি নিজে যখন ট্রাই করি সত্যি দুর্দান্ত লেগেছিল। তো তখন সত্যি একটা চার্ম ছিল, যে চার্মটা এখন আর নেই। মানুষ এখন যায় শুধু ওই বাচ্চাটাকে দেখতে। সুতরাং ওই যে আমি বলি না, বাচ্চাটা হচ্ছে একদম বেস্ট সেলিং প্রোডাক্ট ওনার কাছে। বাচ্চাটার নাম যেখানেই দেখবে উনি নিজে যুক্তি দিয়ে পাচ্ছে না, খণ্ডাতে পারছে না কিছু, তখনই চলে আসবে বাচ্চার ভবিষ্যতের কথা। যাই হোক, যে কথাটা বলছিলাম ব্র্যান্ড প্রমোশন, তাহলে মাস মেল করে কখনো কারোর ব্র্যান্ড প্রমোশন আটকানো যায় না। কোম্পানিরা নিজেদের কাজ করবে, কারণ সেটাতে তাদেরও লাভ। যে ক্রিয়েটারকে দিয়ে তারা ব্র্যান্ড প্রমোশন করছে তার তো লাভ আছেই, ঠিক আছে। তো এবং সে ব্র্যান্ড প্রমোশনে যদি অনৈতিক কোনো কাজ হতো বা এমন কোনো প্রোডাক্ট প্রমোট করা হতো যেটা কিনা অ্যান্টি সোশ্যাল বা মানুষের জন্য বা কনজিউমারদের জন্য ক্ষতিকারক, তাহলে সেখানে গিয়ে আটকানো যেত। কিন্তু এখনও অবধি আমি মেয়েটাকে দেখিনি কোনো সেরকম প্রোডাক্ট প্রমোট করছে। এবং কয়েকটা ব্র্যান্ড দেখলাম যথেষ্ট বড় বড় ব্র্যান্ডের প্রমোশন হয়েছে, তার মানে সেখান থেকে বেশ ভালো একটা লামসাম অ্যামাউন্টের, একটা হিউজ অ্যামাউন্টের সে পেমেন্ট পেয়েছে। অ্যান্ড আই ব্লেস হার, যেন ও আরও এরকম পেতে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে মাস মেল, এই যে কোম্পানিগুলো,
এই কোম্পানিগুলোর না লিগাল টিম যথেষ্ট স্ট্রং থাকে, তারা আটঘাট বেঁধেই মার্কেটে নামে। স্পেশালি যে বড় বড় যে কয়েকটা ব্র্যান্ডের যে সে প্রমোশন করেছে, তাদের নিজস্ব একটা লিগাল টিম আছে, যারা কি না সব কিছু মানে তাদের ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্টে কিন্তু এই লিগাল টিমের মানে গুরুত্ব মারাত্মক। এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যে রেডি করা হয়, এগুলো কারা করে? এই লিগাল টিমই তো করে। তাহলে আমি একটা কোম্পানির নামে আমি একটা কমপ্লেন করলাম, ঠিক আছে, সেটাকে যদি আমি এখন পোর্ট্রে করার চেষ্টা করি, আমি একটা কেসও করব, অত সোজা না। বড় বড় কোম্পানিদের আগেনস্টে কেস করা বা এই মাস মেল করে তাদের কোনো অ্যাক্টিভিটি বন্ধ করা অত সোজা না। খুব লজিক্যাল ওয়েতে প্রেজেন্ট করতে হবে যে কেন আমি চাইছি তাদের এই অ্যাক্টিভিটি বন্ধ করাতে। যদি না পারি, উল্টে সেই ঘাটা নিজের গায়ে লাগবে। তো যাই হোক, তখনও আমি দেখেছিলাম, তখন আমি এই জনরটা থেকে অনেকটাই দূরে ছিলাম। আই ওয়াজ টেকিং মাই ওন টাইম। তবে হ্যাঁ, তখনও হাসি পেয়েছিল, এখনও হাসি পাচ্ছে দেখে। এবং ওই যে বললাম, খোঁচাটা অ্যাকচুয়ালি কোথায় লেগেছে। যাই হোক, কারোর জন্য কখনো কিছু থেমে থাকে না, এটা যেমন সত্যি। কারোর উস্কানিতে কারোর জীবনে কোনো বড় ক্ষতি হয় না। সাময়িক কিছু ক্ষতি হলেও হতে পারে, কিন্তু লাইফ টাইম কোনো বড় ক্ষতি কখনোই হয় না, মানুষ যদি তার ঠিকঠাক পথে এগোয় এবং সৎ পথে এগোয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভুল বলে থাকি সেটাও আমাকে জানাবেন, ঠিক বলে থাকলেও জানাবেন। ভুল কমেন্টেও আমি ওয়েলকাম করি, মানে আমার ভুল ধরিয়ে দিয়ে যদি কেউ কমেন্ট করে, মানে এমন অনেকে বলেছে যে ভুল কথা বলছেন, আপনি ঠিক বলছেন না, সেখানেও আমি লাভ রিয়াক্ট দিই। যারা আবার এসে আমার কথার সাথে তাদের মতের মিল প্রকাশ করে, তাই সেখানেও আমি লাভ রিয়াক্ট দিই। তাই দুই ধরনের কমেন্টই ওয়েলকাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।